নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দ্বিতীয় শরীর। গরমের ছুটির পর হেডমিস্ট্রেস সুধা সেনগুপ্ত যখন স্কুলে ফিরে এলেন, তখন তার সিঁথিতে সিঁদুরের একটা সূক্ষ্ম রেখা, হাতের বেলার সঙ্গে সাদা শাঁখা দেখা যাচ্ছে। রিস্ট ওয়াচটাও নতুন। এসেই সই করলেন সুধা মিত্র। স্কুলে হইচই উঠল। একই কাণ্ড সুধাদি, আমরা জানতেও পারলুম না। সুধা মিত্রের ফর্সা গাল রাঙা হলো। রেজিস্ট্রি ম্যারেজ হঠাৎ হয়ে গেল, কাউকেই তেমন খবর দেয়া হয়নি। স্কুলের সেক্রেটারি হেসে বললেন, অভিনন্দন, কিন্তু আমরা তো এমনি ছাড়ব না, খাওয়াতে হবে। বেশ, কবে খাবেন বলুন? এখন নয়, মিস্টার মিত্র আসুন, জোর মিলুক, তারপর। আর একজন জুড়ে দিলেন তার সঙ্গে, দুদিন খাওয়া আদায় করতে হবে দুজনের কাছ থেকেই। মাথা নামিয়ে সুধা মিত্র বললেন, বেশ, তাই হবে। শুধু শ্যামলী সোমের মুখ থমথম করতে লাগলো। এমনিতেই সে গম্ভীর, আরও গম্ভীর হয়ে বীজগণিতের পাতা উল্টে চলল। সুধা সেনগুপ্ত আর শ্যামলী সোম একই কলেজের সহপাঠিনী। সুধা হইচই করতে ভালোবাসত। কলেজের ফাংশনে মণিপুরী নাচ নাচত। কলেজ স্পোর্টসেও যোগ দিত কখনো কখনো। হোস্টেলের মেয়েদের লুকোনো খাবার খুঁজে বের করে নিঃশব্দে লোপাট করবার কাজে তার জড়ি ছিল না। শ্যামলের স্বভাব ছিল ঠিক উল্টো। একটা বিষণ্ণ গাম্ভীর্য তাকে ঘিরে থাকত সবসময়। হোস্টেল আর স্কুলের মাঝখানে কৃষ্ণনগর নামে একটা শহরের অস্তিত্ব কোথাও আছে, এ কথা তার কোনো দিন মনেই হয়নি। ঝুলন কিংবা বারদোলের মেলা কিছুই তার ধ্যান ভাঙাতে পারেনি। তবু আশ্চর্য বন্ধুত্ব গড়ে উঠেছিল দুজনের ভেতর, যেন বৈজ্ঞানিক নিয়ম, যেমন করে ঋণাত্মককে টানে। বিএ পাশ করার পর এলো বিচ্ছেদ। বছর দুই পাতার পর পাতা শ্যামলীকে চিঠি লিখত সুধা। জবাব দিতে গিয়ে 1 ঘন্টা ধরে কলম কামড়ে 8 লাইনের বেশি কথা জুড়ত না শ্যামলীর। তারপর যেমন হয়, জীবনের 2 দিগন্তে মিলিয়ে গেল দুজনে। আরও 4 বছর পর MA বিএড। হেডমিস্ট্রেস সুধা সেনগুপ্ত অ্যাপ্লিকেশনের ফাইল ঘাঁটতে ঘাঁটতে শ্যামলী সোম BA/BTর দরখাস্ত পেল। কলেজের নাম, বিএ পাশের বছর সন্দেহ মাত্র রইল না। স্টেশনে নেমে শ্যামলী দেখল প্ল্যাটফর্মে সুধা দাঁড়িয়ে। তুই এখানে? তোর জন্যই তো। সত্যি? আনন্দে শ্যামলীর চোখ জ্বলতে লাগলো। তুইও বুঝি এই স্কুলে? স্কুলের বেয়ারা এগিয়ে এলো সেই সময়। বড়দি, জিনিসপত্রগুলো তাহলে? হ্যাঁ, রিকশায় তুলে দে, আমার কোয়ার্টারেই যাবে। বড়দি? শ্যামলী যেন অভ্যাসেই 2 পা পিছিয়ে গেল। তুই তুই তবে? হ্যাঁ ভাই, হেডমিস্ট্রেস, কি করব, বড়াতে দোষ। তার জন্য শুরুতেই তুই পর করে দিবি নাকি? না না, মানে। শ্যামলী কথা খুঁজে পেল না। আচ্ছা, পরে হবে ওসব, এখন তো বাড়ি চল। আর 4 বছর ধরে কত কথা জমে আছে তোর সঙ্গে, সারা রাত বকেও শেষ হবে না। আয় আয়। প্রায় টানতে টানতে শ্যামলীকে নিয়ে চলল রিকশার দিকে। সেই যে নিয়ে গেল, তারপর থেকেই নিজের কাছেই রেখেছে। টিচার্স মেসে চলে যাবার কথা 2-1 তুলেছিল শ্যামলী। সুধা প্রায় তেড়ে এসেছে। কেন, এখানে কি অসুবিধাটা হচ্ছে শুনি? অসুবিধা আমার নয়, খামোখা তোর ওপর চড়াও আবার কিসের? 3টে ঘর রয়েছে আমার, কি কাজে লাগে শুনি? অন্য খরচা তো সবই দিচ্ছিস, মিথ্যে গন্ডগোল করছিস কেন? অভিমানে ছলছল করে উঠল সুধার চোখ। একলা বাড়িতে থাকি, রাত্রিরে চোর ডাকাত এসে যদি খুনও করে যায়,
কেউ দেখবার নেই। আচ্ছা বেশ, ভালো না লাগলে চলে যা। শ্যামলী হাসল। তোর কোয়ার্টারের লাগো প্রেসিডেন্টের বাড়ি, সামনে 100 গজ দূরে থানা। ডাকাত এসে গলা টিপে ধরলে কেউ কিচ্ছু করতে পারবে না। শ্যামলীও যে বিশেষ কিছু করতে পারবে তা নয়। আর ডাকাত যে এ বাড়িতে কখনো আসবে না এ কথা শ্যামলীর চাইতে সুধা আরও বেশি করেই জানে। তবু চলে যাওয়া যায় না। সবকিছুর ওপর সুধার সেই ব্রহ্মাস্ত্র। কপাল দোষে হেডমিস্ট্রেস হয়েছি বলে তুইও যে আমায় এমনভাবে পর করে দিবি এ আমি কোনোদিনই ভাবিনি। শ্যামলীর আসল কাঁটাটা এখানে। সাধারণ অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে হেডমিস্ট্রেসের বান্ধবীর ভূমিকা কেমন যেন লজ্জাকর মনে হয় তার। কলেজের দিনগুলো ছিল আলাদা, কিন্তু এখন আর শ্যামলীর ওই দুর্বলতাটা জানা আছে বলেই সুধা বারবার এমনভাবে কথাটা তোলে যে কাঁটাটার অস্তিত্ব প্রাণপণে গোপন করে যেতে হয় শ্যামলীকে। তবু 7-8 মাসে অনেকখানি সহজ হয়ে এসেছিল। সুধা সেনগুপ্তের অসাধারণ পপুলারিটি এখানে। ছাত্রীরা শ্রদ্ধা করে, টিচারেরা ভালোবাসে, গভর্নিং বডি সম্পূর্ণ বিশ্বাস করে তাকে। তাই যেখানে সবচাইতে বেশি ভয় ছিল, অন্য টিচারের ঈর্ষার উত্তাপ বিন্দু মাত্র টের পেতে হয়নি শ্যামলীকে। কিন্তু এত দিন পরে আবার মেঘের ছায়া পড়েছে। সুধা সেনগুপ্ত নয়, সুধা মিত্র। সরু সিঁদুরের রেখা জ্বলছে শীতে। শুধু হেড মিস্ট্রেস নয়, তাকে সয়ে গিয়েছিল। দুজনের মাঝখানে আরেকজন এসে আড়াল করে দাঁড়িয়েছে এখন। অন্য টিচারদের মতে সেক্রেটারির মতো শ্যামলীও খুশি হতে চেয়েছিল, বলতে চেয়েছিল হার্টিকান কনগ্র্যাচুলেশন, কিন্তু কিছুতেই বলতে পারল না। মনটা আশ্চর্যভাবে আড়ষ্ট হয়ে আরও সংকীর্ণ হয়ে উঠল তার। সুধার ফিরতে দেরি হবে। স্কুল কমিটির জরুরি মিটিং আছে আজকের। শ্যামলী একাই ফিরল। জামা কাপড় বদলালো, গা ধুতে গিয়ে অন্যমনস্কভাবে চুল ভিজিয়ে ফেলল। তারপর ভেজা চুল মেলে দিয়ে নিজের ঘরটির জানলার পাশে বসে পড়ল তক্তপোষের ওপর। এই জানলায় বসে একটা নদী দেখা যায় কিছু দূরে, শিলাই, ভালো নাম শিলাবতী। দেখা যায় বালির চর, চোখে পড়ে খেয়াঘাটের এক টুকরো খড়ের চালা। নদীর ওপারে বিকালের লাল রং, সেই লালের নিচে কালোর ছায়া পড়তে শুরু হয়েছে। কয়েকটি মানুষের বিন্দু, এক পাল মোষ চলেছে। এখান থেকেও দেখা যায় পায়ে ধুলো উঠছে তাদের। শ্যামলী চেয়ে রইল সেদিকে। মনের মধ্যেও সন্ধ্যা নামছে তার। সুধা বিয়ে করে এলো, অথচ তাকে পর্যন্ত খবরটা দিল না একবার। একটা চিঠি পর্যন্ত লিখতে পারল না। তার চেয়ে বড় কথা রেজিস্টার্ড ম্যারেজ। তার মানে অনেকদিন আগে থেকেই জেট চলছিল। ব্যাপারটা হঠাৎ ঘটেনি, কিন্তু এই 8 মাসের ভেতরে একদিনের জন্য সুধা মুখ খোলেনি তার কাছে, একবারও বলেনি। আরও একটা আড়াল তৈরি হয়েছে দুজনের মাঝখানে। ইচ্ছা করেনি বলেই হয়তো। আর শ্যামলী নিজেই তার কারণ। 5 মাস আগের কথা, স্কুলের একজন টিচার বিয়ে করে রিজাইন দিয়ে চলে গেল। সুধা বলেছিল, লীলার স্বামীকে দেখলুম ভাই, বেশ ছেলেটি, লীলা সুখী হবে। শ্যামলী চুপ করে থেকেছিল কিছুক্ষণ, তারপর জবাব দিয়েছিল, না, সুখী হবে না, মরবে। সুধা চমকে উঠেছিল হঠাৎ। এমন সিনিসিজম কেন রে? কেউ তোকে বিট্রে করেছে নাকি? না, সে দুর্ভাগ্য আমার হয়নি। এ কথা বলছিস কেন তবে? পুরুষ জাতটাকে জানি বলে? ওরা ওই রকম লোভী, স্বার্থপর, মেয়েদের এক্সপ্লয়েট করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই ওদের। আচ্ছা আচ্ছা, তোরও দিন আসবে, অন্য কথা শুনতে পাবো তখন। না, সেরকম দিন কখনো আসবে না আমার। বিদ্বেষটা আজকের নয়,
ছেলেবেলা থেকেই জমে উঠেছে চেতনার গভীরে। সেই কৃষ্ণনগর শহরে তাদের পাশের বাড়ির ওভারসিয়ার ভদ্রলোক প্রায়ই মাঝরাতে আকণ্ঠ মদ গিলে ফিরে আসত বেপাড়া থেকে, তারপর স্ত্রীকে ধরে ঠ্যাঙাত। সেই যন্ত্রণার গোঙানি আর কদর্য চিৎকার রাতগুলোকে কি বীভৎসভাবে আবিল করে দিত। বউটির মুখখানা এখনো মনে পড়ে, সাদা শঙ্খের মতো রক্তহীন মুখের রং, কঙ্কালসার হাতে দুগাছা লাল কাঁচের চুড়ি, কুজো হয়ে কুয়োতলায় বসে এক পাজা বাসন মাজছে। তারপর কলকাতায় বিটি পড়বার সময় সেই বিবাহিতা মেয়েটি পড়তে এসেছিল তাদের সঙ্গে। চাকরি করে সংসার চালাই ভাই, তবু 4-5টা ছেলে মেয়ে। ওকে বলি, দোহাই তোমার, আমাকে দয়া করো, আর আমি পারি না, অনেক তো হলো, এবার আমায় রেহাই দাও। আজকাল তো কত রকম অপারেশন হয়েছে। উনি বলেন, আমরা নৈহাটি ভাটপাড়ার পণ্ডিত বংশ, এসব পাপ কথা মুখেও আনতে নেই। ছেলেবেলার ঘৃণাটা আরো তীব্র হয়েছে, আরো ভালো করে শেকড় মেলেছে মনের ভেতর। সুধা সে ইতিহাস জানে না, কিন্তু শ্যামলীর মন বুঝতে পেরেছে সে। তাই হয়তো সমস্ত জিনিসটাই এমন করে তার কাছে লুকোতে হয়েছে সুধাকে। সেদিক থেকে সুধার উপর রাগ করা যায় না, কিন্তু শিলাবতীর ওপর সন্ধ্যা নামল। মানুষগুলোকে চোখে পড়ে না আর। একটা আলো জ্বলে উঠল মিটমিট করে, খেয়া ঘাটের আলো। আলোটার দিকে চেয়েই রইল শ্যামলী। ওই নদীটা পার হয়ে লোকগুলো কোথায় যায়? বালির চর পেরিয়ে, মাঠ পেরিয়ে কোথায় গ্রাম আছে? কত দূরে? চুলগুলো ভালো করে মোছা হয়নি, গায়ের ব্লাউজ অনেকখানি ভিজে গেছে। হঠাৎ শ্যামলীর শরীরে একটা শীতার্ত শিহরণ জাগল। মনে হলো কখন যেন তার শরীর থেকে আর একটা শরীর বেরিয়ে চলে গেছে। পার হয়ে গেছে শিলাই নদীর রাত্রির কালো জল। তারপর অন্ধকার বালির চর ছাড়িয়ে বাতাসে শোঁসো করা বাবলা মনের ভেতর দিয়ে কোথায় একা এগিয়ে চলেছে সে। দিগন্তের শেষ সীমান্তেও একটি আলো নেই কোথাও, একটি গ্রামের চিহ্ন কোনোখানে চোখে পড়ে না। শ্যামলী চমকে উঠল। আশ্চর্য, কেন এই অর্থহীন ভাবনা? এমন একটা অদ্ভুত চিন্তা কেন এলো তার মনে? ঘরে জুতোর শব্দ, একটা তীব্র আলোর জোয়ার। সুধা সুইচটা টিপে দিয়েছে। কিরে, অমন করে অন্ধকারে যে? এমনি। শ্যামলী অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিতে চেষ্টা করল। এত তাড়াতাড়ি মিটিং হয়ে গেল আজ? কয়েকটা ফর্মাল ব্যাপার ছিল। সুধা হঠাৎ বসে পড়ল শ্যামলীর পাশে, 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরল তার। খুব রাগ করেছিস আমার উপর না? রাগ করব কেন? বিয়ে কথা তোকে তো আগে বলিনি। সুধা দ্বিধা করল একটু। সত্যি বলতে কি, অনেকবার বলবার জন্য মুখ চুলবুল করে উঠেছে, কিন্তু সামলে নিয়েছি সঙ্গে সঙ্গেই। তোকে তো জানি। বলে বসবি, দাও টু ব্রুটাস। শ্যামলী জোর করে হাসল। আমাকে এতটা মারাত্মক ভাবলি কেন তুই? আমার নিজের মত যাই হোক, সেটা তোর উপর কেন আমি চাপিয়ে দিতে চাইব? তাই তো নিয়ম ভাই, নিজের চোখ দিয়েই সবাই অন্যকে দেখে। তাহলে তুই রাগ করিসনি তো? আজ সকালে এসে পৌঁছানোর পর থেকে তোর সামনে কি যে ভয়ে ভয়ে আছি। কি পাগলামো করছিস সুধা? কি করে বিয়ে হলো তাই বল। সুধার বিয়ের ইতিহাসে এক বিন্দু কৌতূহল ছিল না, তবু শ্যামলীর মনে হলো তার কাছে এই কথাটা শোনার জন্যই সুধা অপেক্ষা করে আছে। আর ঠিক তাই ঘটল। সুধা আর খাট ছেড়ে উঠল না, স্কুলের জামা কাপড় ছাড়ল না। শ্যামলীর কতগুলো হোম টাস্কের খাতা ছিল, সেগুলোও দেখতে দিল না তাকে।
ঝিকে দিয়ে বার তিনেক চা আনালো। তারপরে গলার স্বরে সুখ আর লজ্জা মিশিয়ে সমস্ত কাহিনীটা বলে যেতে লাগলো। আলাপ হয়েছিল ইউনিভার্সিটিতে। পাশ করার পরেও সম্পর্ক মুছে গেল না, আরও ঘন হয়ে উঠল দিনের পর দিন। কিন্তু একটা রোজগেরের সুরাহা না হলে ছেলেটির সাহসে কুলোয় না। ইকোনমিক্সে এমএ, এতদিনে ব্যাংকে মোটামুটি ভালো চাকরি পেয়েছে একটা। বাধা ছিল বই কি, সুধার বাপ ভয়ঙ্কর কনজারভেটিভ, কিছুতেই যাবেন না জাতের বাইরে। আজকের দিনেও কি মেন্টালিটি ভেবে দেখ। মা আপত্তি করেনি, কিন্তু বাবার অমতেই সিভিল ম্যারেজটা সেরে নিতে হয়েছে ছুটির ভেতরে। লোকটাকে দেখলে তোর মায়া হবে শ্যামলী। সুধার ঘরে সত্যিকারের সুধা ঝরে পড়ল। কি হোপলেস ছেলে মানুষই। মেসের চাকর নতুন জুতো জোড়া পায়ে দিয়ে দেশে চলে গেল। চোখের সামনে দেখেও একটা কথা বলতে পারল না। 3 মাসের ভেতর 2 বার ট্রামে পকেট মেরে দিয়েছে। বন্ধুরা টাকা ধার নেয়, কেউ ফেরত দেয় না, অথচ মুখ ফুটে চাইতে পারে না কোনো দিন। বলতো ভাই, আমি কি করি এই ভোলানাথকে নিয়ে? মাথার ভিতর কেমন একটা যন্ত্রণা হচ্ছে শ্যামলীর। দূরে নদীর দিকটা যেখানে অন্ধকারে কালো হয়ে গেছে, সেখান থেকে খেয়াঘাটের আলোটা যেন তার চোখে তীরের মতো বিঁধছে। অনেকক্ষণ তো হলো, তবু কেন চুপ করতে পারে না সুধা? ভদ্রতার খাতিরেই বলতে হলো, সেই ভোলানাথকে তবু ফেলে চলে এলি? কি করব ভাই, 1 বছর কষ্ট করতেই হবে। ও চাকরিটা কনফার্ম না হলে কলকাতায় ফস করে একটা বাসা বাঁধা, বুঝিস তো। তবে আমিও চেষ্টা করছি, কলকাতা স্কুলে যদি একটা কিছু জোটাতে পারি তাহলে আর অসুবিধা থাকে না। অর্থাৎ তৎক্ষণাৎ চলে যেতে পারে এখান থেকে। শ্যামলীকে অনায়াসে পেছনে ফেলে চলে যাবে, তার কথা মনেও পড়বে না একবার। অথচ স্টেশনে নামা মাত্র তাকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই তুই এখানে আসবি জেনে আনন্দে 3 রাত আমি ঘুমোতে পারিনি। ভিজে ব্লাউজটার ছোঁয়ায় আর একবার শিউরে উঠল শরীর। আর একবার মনে হলো নদীর ওপারে সেই অন্ধকার মাঠটার ভেতর দিয়ে, সেই রাত্রির হাওয়ার সনসনানি জাগা বাবলা বনের ভুতুরে ছায়ার তলা দিয়ে আর একটা নিঃসঙ্গ শরীর কোথায় কত দূরে এগিয়ে চলেছে। সেই পথটার কোনো শেষ নেই, সেই অন্ধকারটার কোনো সীমা নেই কোথাও। তবু আরো 1 মাস ধীরে ধীরে সয়ে এলো শ্যামলীর। সরে এলো মোটা মোটা থামগুলো। আসবার সঙ্গে সঙ্গে চোরের মতো সুধার ঘরের মধ্যে পালিয়ে যাওয়া। ঘর থেকে বেরিয়ে আসবার পর তার চোখে একটা চঞ্চল আলো, ফর্সা গাল দুটোতে রক্তের ছোপ। শ্যামলীকে বারবার কি বলতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নেওয়া। একটা তীব্র বিরক্তির জোয়ার আসে মনে। 26-27 বছর বয়স হলো সুধার, একটা স্কুলের হেডমিস্ট্রেস, অথচ চোখে মুখে কিশোরীর মতো এমন ভাব ফুটে বেরোয় যে শ্যামলীর গা জ্বালা করতে থাকে। ন্যাকামো ছাড়া আর কি। 8-10 পাতা ধরে কি বা লিখবার আছে চিঠিতে? আর সে চিঠি পড়বার পরে এমন ছটপট করারই বা কি মানে হয়? এই সময় টিচার্স মেসে চলে গেলে মন্দ হয় না। এখন শ্যামলীকে না হলেও বিন্দুমাত্র অসুবিধা হবে না সুধার। সেই কথাটা বলবার জন্য তৈরি হচ্ছিল শ্যামলী। হঠাৎ জ্বরে পড়ল। জ্বরটা সাংঘাতিক কিছু নয়, ইনফ্লুয়েঞ্জা, কিন্তু দারুণ দুর্বল করে ফেলল। সুধা বললে, কেন মিথ্যে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিস? পড়ে থাক 3 চারেক। 3য় দিনে একা পড়ে থাকতে অসহ্য লাগলো। বাইরে জ্বলন্ত দুপুর, শিলাবতীর দিকে ধুলোর ঘূর্ণি উঠছে দেখা যায়। জ্বরটা সামান্য, মাথায় যন্ত্রণা রয়েছে, কিন্তু বিছানায় শুয়ে থাকতে জ্বালা করছে সারা শরীর। স্কুল থেকে গোটা কয়েক নতুন ইংরাজি বই এনেছে সুধা।
তারই একটা এনে নাড়াচাড়া করা যাক। সেলফ থেকে বইখানা বার করতেই ফিকে নীল রঙের খাম পড়ল একখানা। ছিছি, কি অসাবধানী! এসব চিঠি কি এমন করে বাইরে রাখতে হয়? প্রায় তো অন্য টিচারেরা সুধার কাছে এ ঘরে আসে, বইপত্র নাড়াচড়া করে, তাদের কারোর হাতে যদি... চিঠি শুদ্ধ বইখানা রেখে দিতে গিয়েও শ্যামলী থামল। সারা শরীরে ইনফ্লুয়েঞ্জারের অস্বস্তি, মাথার মধ্যে যন্ত্রণা, বাইরে তীব্র রোদের একটা চাপা উত্তাপেশে যেন ছড়িয়ে গেল তার জ্বালা ধরা রক্তের ভেতর। শ্যামলী চেষ্টা করল, বারবার চেষ্টা করল, ঠোঁটের ওপর দাঁতের চাপ দিয়ে নিজেকে রক্তাক্ত করতে চাইল, তবু সে পারল না, কিছুতেই পারল না। খামখানা যখন খুলল তখন তার হাত দুটো থরথর করে কাঁপছে। এই রোদ, এই জ্বর, স্নায়ুর ভেতরে এই জ্বালা না থাকলে সব অন্য রকম হয়ে যেত। ওই খামখানা দেখা মাত্র শ্যামলী ছুটে পালাতো এই ঘর থেকে, কিন্তু নেশার ঘরে সেই 8 পাতার চিঠিখানা সবটা পড়ে গেল। পড়তে পড়তে বারবার চোখ বুজে গেল, বারবার নিজেকে বলতে হলো, আমি পড়ব না, পড়ব না, পড়ব না। তবু 3 বার পড়ে ফেলল চিঠিটা। তারপর হঠাৎ যেন নেশাটা ছুটে গেল তার, দৌড়ে পালিয়ে গেল নিজের ঘরে। বিছানায় উপুড় হয়ে পড়ে মাথার বালিশ ভিজিয়ে দিতে লাগলো চোখের জলে। এ আমি কি করলুম? এ কি অধঃপতন হলো আমার? বিকালে যখন সুধা ফিরল তখন তার দিকে চাইতে পর্যন্ত পারল না শ্যামলী। নিজের অপরাধের ভারে যেন লুকোবার জায়গা পর্যন্ত খুঁজে পেল না কোথাও। কিরে, মুখ ঢেকে শুয়ে আছিস কেন অমন করে? সুধা ভয় পেয়ে বললে, জ্বর বাড়ল নাকি? আমাদের ডাক্তারবাবুকে খবর দেব? ডাক্তারবাবু খানিকটা ঘরের লোক, স্কুলে হাইজিন পড়ান। না, জ্বর বাড়েনি, এমনি শুয়ে আছি। তবে অমন করে চাদর চাপা দিয়েছিস কেন? মুখ খোল, মুখ খোল। কাউকে অমনভাবে মুখ ঢেকে শুয়ে থাকতে দেখলে আমার বাবু দারুণ ভয় করে। আমাকে একটু ঘুমোতে দে সুধা। আচ্ছা, তবে ঘুমো। একটা কুৎসিত আত্মগ্লানির মধ্যে দিয়ে বিকেল কাটল, সন্ধ্যা কাটল। যন্ত্রণা ভরা ছাড়া ছাড়া ঘুমের ভেতর দিয়ে রাত কাটল। সারা সকাল ধরে জোর করে টিচার্স মেসে চলে যাবার জন্য নিজেকে তৈরি করল শ্যামলী। তারপরেও 10:30টায় স্কুলে বেরিয়ে গেল সুধা শ্যামলীকে খাইয়ে দিয়ে। আর ধীরে ধীরে হেডমিস্ট্রেসের কোয়ার্টারের উপর নির্জন দুপুর নামল। শিলাইয়ের জল আর বালির চর জ্বলতে লাগলো রোদে। হাওয়ায় একটা মদের উত্তাপ আসতে লাগলো। জ্বর ছিল না, তবু জ্বরের যন্ত্রণা শরীরের প্রতিটা রক্তবিন্দুকে বিদ্ধ করতে লাগলো, আর মাথার ভিতরে ধীরে ধীরে সব বিশৃঙ্খল হয়ে যেতে লাগলো শ্যামলীর। সুধার ঘরটা তাকে টানছে, আগুন যেমন করে টানে পতঙ্গকে, যেমন করে পাহাড়ের খাড়াই টানে অতলের দিকে। বারবার বিছানা ছেড়ে উঠল শ্যামলী, বারে বারে বসে পড়ল। তারপর বিদ্যুৎ চমকের মতো একটা কথা জেগে উঠল মনে। কেন এত সংকোচ? কিসের তবে দ্বিধা? চিরকাল বান্ধবীরা এ ওর চিঠি দেখায়, নিজেদের ভেতর কোনো লজ্জার আড়াল রাখে না তারা। এই ছবি সে তো নিজের বাড়িতেই দেখেছে। তাদের হোস্টেলের 2 বিবাহিতা মেয়ের কথা সে ভোলেনি। বিদ্যুৎ না, যেন তলোয়ার ছলকে গেল একখানা, সমস্ত দ্বিধাকে 2 টুকরো করে দিয়ে গেল। সে চিঠি দেখেছে জানলে সুধা রাগ করবে না, বরং তার কাছ থেকে একটু প্রশ্রয় পেলে নিজেই দেখাতে যেত এর আগে। শ্যামলী উঠে দাঁড়াল। এবার তার পা কাঁপল, মন টলল না। না, বইয়ের ভিতরে আর চিঠি নেই। তীব্র উত্তেজনা আর নৈরাশ্যে শ্যামলীর মনে আগুন জ্বলতে লাগল। আকণ্ঠ পিপাসার সামনে কে যেন জলের পাত্রটা সরিয়ে নিয়েছে, এমনই মনে হলো তার। অসহ্য অন্তর্জালায় দাঁতের দাঁত চাপল সে।
বাক্সের ভেতরে চিঠি লুকিয়ে রেখেছে সুধা। তার কাছে যে চাবির রিং আছে, তাই দিয়ে চেষ্টা করে দেখবে নাকি একবার। কিন্তু তার আগে আশ্চর্য নির্ভুল অনুমান, বিছানা তোষকের নিচেই পাওয়া গেল আরও 4খানা। সবটাই একদিন পড়বে, কিছু রাখবে না ভবিষ্যতের জন্য। কিন্তু আবার কবে সময় হবে কে জানে। সহজে কি সুযোগ পাওয়া যাবে আর? কাল তার স্কুলে জয়েন করতেই হবে, আজই, ফেলে রাখা চলবে না। তাছাড়া আরও চিঠি তো আসবে সুধার। আর প্রায়ই শনি রবিবার স্কুলের পরে রাত 7টা-8টা পর্যন্ত তার কমিটি মিটিং থাকে। শ্যামলী খাম খুলতে লাগল, একখানার পর একখানা। দিন বয়ে চলল, আকাশ ছেয়ে বর্ষার কালো মেঘ এলো। শিলায়ের সাদা জল গেরুয়া রং ধরে বালুচর ছাপিয়ে বয়ে গেল। খেয়াঘাটের চালাটাকে কোন দিকে সরিয়ে নিল কে জানে। স্কুলে মাঝে মাঝে রেনি ডে হতে লাগলো, আর চায়ের সঙ্গে গরম ফুলুরির ফরমাস দিয়ে শ্যামলীকে উজ্জ্বল চোখে বারবার কি বলতে গিয়েও সামলে নিতে হলো সুধাকে শেষ পর্যন্ত। দিনটা বেশ না রে শ্যামলী? ছুটি পাওয়া গেল। ধ্যাত, ছুটির জন্য নয়, অঙ্ক কষে কষে একেবারে প্রজেক্ট হয়ে গেছিস তুই। সুধা গুনগুন করতে লাগলো, সাওয়ান আর সখী কাহারে নগরিয়া, দ্রিমিকি দ্রিমিকি দ্রিমি বলত গগন রে। শ্যামলী বিষাদ দৃষ্টিতে চেয়ে রইল। ঠিক বুঝতে পারে না আজকাল কেন তার সুধাকে এত খারাপ লাগে। মধ্যে মধ্যে মনে হয় সুধা বড় বেশি তরল, বড় বেশি অগভীর, এত চঞ্চল। এমন ঝটপটে মন নিয়ে সত্যি কি সে ভালোবাসতে পারে কাউকে? কলকাতা থেকে যে নির্বোধ মানুষটা মৃদু সুগন্ধ ছড়ান ফিকে নীল চিঠির কাগজে মুক্তোর মতো হাতের লেখায় 8-10 পাতা প্রেমের উচ্ছ্বাস তাকে পাঠায়, সেই চিঠিগুলো সম্পূর্ণ বোঝবার মতো মন কি সুধার আছে? মত্ত মৌর রয়ে রয়ে রে দাদুরিয়া, কি ভেবে গান বন্ধ করল সুধা। চেয়ে দেখল শ্যামলীর দিকে। আই, তোর কি হয়েছে বলতো? দিনের পর দিন যেন আরো বেশি করে মাস্টারনি হয়ে যাচ্ছিস। মাস্টারি করতে গেলে মাস্টারনি তো হওয়া দরকার। মোটেই না, তাহলে তো কোর্স থেকে ফিরে উকিলকে স্ত্রীর সঙ্গে মামলা করতে হয়। একটা আলাদা জীবন থাকবে না তোর? সকলের থাকে না, আমি দুটোকে একসঙ্গে মিলিয়ে নিয়েছি। বলেই থমকে গেল শ্যামলী। মিথ্যে কথা বলছে সুধার কাছে। যেদিন থেকেই চিঠি চুরি করে পড়া শুরু করেছে সেদিন থেকেই আর একটা জীবন আরম্ভ হয়ে গেছে তার। শ্যামলীর মুখ লাল হয়ে উঠল। মিথ্যের লজ্জায় মুহূর্তে নিজের কাছে কুঁকড়ে গেল সে। কি যেন বলতে যাচ্ছিল সুধা, তার আগেই গেটের সামনে তালিমারা ছাতা দেখা দিল একটা। তারপর গেট খুলে ছোট লনটির ঘাসের ভেতর থই থই জলে রবারের জুতো ছপছপ করতে করতে হলদে পোশাক আর হলদে ব্যাগ নিয়ে দেখা দিল ডাক পিয়ন। সুধা এক লাফে উঠে দাঁড়ালো। হৃৎপিণ্ড দুলে উঠল শ্যামলীর। ঝাঁঝা করতে লাগলো কানের ভেতর। এই প্রথম নয়, আজ 3 সপ্তাহ ধরে পিয়ন আসবার সময় হলেই এমনি করে করে রক্তে তার ঢেউ ওঠে। এমনি করেই বুকের ভেতর ঝড় দেখা যায় তার। সুধার মতোই সেও ঠিক করে কবে সেই মোটা খামখানা আসবে। মৃদু সুরভির নীল চিঠির কাগজে পাতার পর পাতা জুড়ে মুক্তোর মতো হরপে লেখা থাকবে একটি আকুল মানুষের উচ্ছ্বাস। ইকোনমিক্সের এমএ, ব্যাংকে চাকরি করে। কি করে লেখে এত ভালো কথা? কোথায় পায় এত সব? শ্যামলী জ্বলন্ত চোখে চেয়ে রইল। চিঠিটা পেয়েছে সুধা। চাটা একটুখানি খেয়েছিল, সেটা সেভাবেই পড়ে রইল। চিঠি নিয়ে গেল নিজের ঘরে। আর বসে রইল শ্যামলী। চিঠিটা সুধাকেই লেখা, সুধাই আগে পড়বে সেটাই স্বাভাবিক। কিন্তু কিছুতেই মনের জ্বালাকে শান্ত করতে পারল না। সুধা তরল,
কখনো গভীর হতে পারে না। কৌতুক আর চঞ্চলতায় চোখ দুটো তার ছলছল করছে সবসময়। এই চিঠিটাকে সম্পূর্ণ বুঝবার মতো মন আছে তার, হৃদয় আছে? দূরের কলকাতা থেকে একটি নিঃসঙ্গ বিরহী মানুষের কান্না কি তার মনের কাছে কখনো পৌঁছয়? এসব চিঠি পড়বার পর কোনোদিন তো সে দেখেনি সুধা ঘুম ভাঙা রাত কাটাচ্ছে জানলার ধারে। কোনোদিন চোখে পড়েনি মাঝরাতে জ্যোৎস্নার আলোয় সে পায়চারি করছে বাইরের লনের ভেতর। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সে এক টানা নিশ্চিন্তে ঘুমোয়। ঘুম ভাঙলে শোনা যায় গানের গুনগুনানি। তারও পরে কানে আসে তার উচ্ছল গলার ডাক, এই আয় আয়, চাটা জুড়িয়ে গেল যে। সুধার কাছে চিঠি পাওয়াটা শুধু অভ্যাস, যেমন অভ্যাস তার স্কুলের রুটিন আর গভর্নিং বডির মিটিং। প্রথম প্রথম শ্যামলী নিজেকে জিজ্ঞেস করত, সুধা যা খুশি করুক, সে তার ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে তোমার এত দুর্ভাবনা কেন? কিন্তু ভাবনাটাকে কোনো মতেই সরিয়ে দেওয়া যায় না বলেই শেষ পর্যন্ত নিজের কাছে জবাবদিহির দায় সম্পূর্ণ মিটিয়ে দিয়েছে সে। এখন মধ্যে মধ্যে সুধাকে তার খারাপ লাগে, অসম্ভব খারাপ লাগে। দূরের মানুষটাকে কোনোদিন সামনে পেলে শ্যামলী সোজাসুজি প্রশ্ন করে বসত, এমন করে তুমি কেন লেখো ওকে? ও কি তোমার কথা বুঝতে পারে কখনো? সুধা ছুটে এলো ঘর থেকে, শ্যামলী শ্যামলী। শ্যামলী চোখ তুলল, দারুণ খবর আছে ভাই, ও আসছে। হৃৎপিণ্ডে আবার ঝড়ের মতন উঠল। শ্যামলী কথা বলতে পারল না। পরশু এসে পড়বে, বিকালের ট্রেনে। খুশিতে সুধা ঝলমল করতে লাগলো। ছুটি নিয়েছে 2 দিন, আমাকেও ছুটি নিতে হবে শনিবারটা, আর রবিবারের মিটিংটাও। শেষ পর্যন্ত শ্যামলীর কানে গেল না। তাহলে আমি টিচার্স মেসে কেন? তোর স্বামী আসছেন, আমি আর এখানে। বাজে বকিসনি, 3টে ঘর রয়েছে, তুই থাকলে অসুবিধা কিসের? বরং সুধা অভ্যাস মতো এসে শ্যামলীর গলা জড়িয়ে ধরল। তুই থাকলে আমার পতিদেবতাটিকে 2টো একটা রান্না করে খাওয়ানো যাবে। আমাকে তো জানিস, ডাল আলু সেদ্ধ আর কোনো মতে একটা মাছের ঝোল ছাড়া আর কিছু রাঁধতে জানি না। পতিদেবতা কথাটা অদ্ভুত রকমের কুশ্রী ঠেকল কানে, আর গলার পাশে সুধার হাতটা যেন সাপের পাকের মতো মনে হলো। ছুঁড়ে ফেলে দিতে গিয়েও শ্যামলী পারল না। সুধা স্টেশনে গেছে, চাইতে হয়নি, ভালো মানের সেক্রেটারি উপযাজক হয়েই পাঠিয়ে দিয়েছেন নিজের গাড়িটা। বলেছেন, মিস্টার মিত্র স্টেশন থেকে রিক্সা করে আসবেন, তাতে কি আমাদের সম্মান থাকে? শ্যামলী বারান্দায় দাঁড়িয়েছিল। সুধার কথা সে জানে না, কিন্তু 2টো দিন কিভাবে যে তার কেটেছে, কৌতূহল, নিশ্চয়ই কৌতূহল। এমন করে যে চিঠি লিখতে পারে, কেমন দেখতে সে মানুষটিকে। সুধার কাছ থেকে তার কোনো বিবরণ সে শোনেনি, সেই প্রশ্রয় দেয়নি সুধাকে। কিন্তু শ্যামলীর মনের সামনে একটা চেহারা একটু একটু করে স্পষ্ট হয়ে উঠেছে। ছিপছিপে লম্বা চেহারা, মাথায় কোঁকড়ানো চুল, গায়ের রং ফর্সা নয়, খানিকটা স্নিগ্ধ শ্যামল। একটা শান্ত ভীরুতা আছে চরিত্রে। যতই 8 পাতা ধরে চিঠি লিখুক, স্বভাবে স্বল্পভাষী, একটুখানি লাজুক, হাসিতেই অর্ধেক কথা জবাব দেয় সে। সুধার সঙ্গে তার মেলে না, একেবারেই না। অথচ বেলা পড়ে আসছে, অবসন্ন। বিকেল কাল হয়ে উঠেছে লনের ঘাসের ওপর। হাতের ঘড়িটার দিকে চেয়ে দেখল শ্যামলী। অন্তত আধ ঘন্টা আগে ট্রেনটা এসে গেছে স্টেশনে। এত দেরি করছে কেন তবু? মোটরের আওয়াজ কানে এলো তখন। একটা অর্থহীন ভয় আর লজ্জায় শ্যামলীর মনে হল ছুটে ঘরের মধ্যে পালিয়ে যায় সে, কিন্তু গেল না। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। গাড়িটা এসে দাঁড়ালো সামনে। সুধা নেমে এলো, একাই।
মুখ ভার হয়ে আছে তার। শ্যামলীর পাশে এসে ক্লান্ত বিমর্ষ গলায় বলল, এলো না রে, ট্রেন চলে যাবার পর ফিরে আসছি। পথে পিয়ন একটা টেলিগ্রাম দিলে, কি কতগুলো জরুরি কাজে ব্যাংককে আটকে দিয়েছে লাস্ট মোমেন্ট, নেক্সট উইকে আসতে পারে হয়তো। রেলিং চেপে ধরে শ্যামলী দাঁড়িয়ে রইল। একটা দুর্বোধ যন্ত্রণায় দুটো চোখ যেন তার বন্ধ হয়ে আসছে। কিসের ঘুরে সে এমন করে কাটালো দুটো দিন? সব মিথ্যে, সব নিরর্থক হয়ে গেছে। বিকালের ছায়ার ওপর কোথা থেকে আছড়ে পড়েছে কালো জমাট একটা অন্ধকারের পিণ্ড। আকারবিহীন একটা জন্তুর মতো সেটা গড়িয়ে আসছে শ্যামলীর দিকেই। একটা নিঃশ্বাস ফেলে সুধা বললে, কি হোপলেস লোক! রাগ করে চিঠির জবাব দেব না, তাহলেই পথ পাবে না ছুটে আসতে। মাঝখান থেকে তুই খেটে মরলি, এত রকমের খাবার তৈরি করলি ওর জন্য। মরুককে, ওর বরাতে আছে বোর্ডিংয়ের ডাঁটা চচ্চড়ি, বসে বসে তাই চিবুক। ওগুলো আমরাই শেষ করে দেব। বলতে বলতে সুধার চোখ পড়ল শ্যামলীর দিকে, যেন এতক্ষণে নজর পড়ল তার। আর তৎক্ষণাৎ নিজের দুঃখ ভুলে গিয়ে তার স্বাভাবিক কৌতুকে সে উছলে উঠল। আরে আরে, তুই যে আজ দারুণ সেজেছিস, এর আগে তো এমন কোনো দিন দেখিনি। তুই যে কখনো সেন্ট মাখতে পারিস এ তো আমার স্বপ্নেও জানা ছিল না। সুধা খিলখিল করে হেসে উঠল। মনে হচ্ছে আমার নয়, তোরই বর আজকে। আর বলেই সুধা স্তব্ধ হয়ে গেল। সাদা হয়ে গেছে শ্যামলীর মুখ, থাকানো যাচ্ছে না তার দিকে। তৎক্ষণাৎ অনুতাপে মরমে মরে গেল সুধা। রাগ করিসনি ভাই, ঠাট্টা করছিলাম। জানি এসব ঠাট্টা তোর একেবারে ভালো লাগে না, কিন্তু হঠাৎ মুখ দিয়ে আমাকে মাপ কর ভাই শ্যামলী। কিন্তু ততক্ষণে দড়াম করে শ্যামলীর ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। আর বন্ধ দরজায় পিঠ দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে শ্যামলী ক্লান্ত জন্তুর মতো নিঃশ্বাস ফেলছে ঘন ঘন, যেন প্রাণপণ শক্তিতে বাইরের পৃথিবী থেকে নিজেকে বাঁচাতে চাইছে সে। এক মুহূর্তে সে যেন নগ্ন হয়ে গেছে সুধার কাছে, পৃথিবীর কাছে, নিজের কাছে। সুধার একটিমাত্র কথায় সমস্ত আবরণ উড়ে সরে গেছে তার। ভেতরকার সেই সর্বনাশা ভাঙনটার আগুন ঝরা চোখে চেয়ে রইল সে। সুধার ফিরতে রাত হল। নিরাশ বিষণ্ণ মনটাকে খানিক সহজ করার জন্য সে টিচার্স মেসে আড্ডা দিতে গিয়েছিল। বাড়ি ফিরতেই জি একটা চিঠি দিলে, শ্যামলীর চিঠি। জরুরি একটা কাজে সন্ধ্যার ট্রেনেই তাকে যেতে হচ্ছে কলকাতায়, সেই সঙ্গে একখানা 1 মাসের ছুটির দরখাস্ত। উইদাউট পে হলেও ক্ষতি নেই। সমস্ত জিনিসটার একটা অর্থ নিজের মতো অনুমান করে নিয়ে যখন অনুতাপের সুধা নিথর হয়ে বসে আছে, তখন অন্ধকার কালো মাঠের ভেতর দিয়ে ছুটছে ট্রেনটা। সেই অন্ধকারের মধ্যে থেকে একটা আকারহীন তমস্যা পিণ্ডের মতো কি যেন গড়িয়ে এগিয়ে আসছে শ্যামলীর দিকে। আর কয়লার গুঁড়োয় আচ্ছন্ন অপলক চোখে দৃষ্টি মেলে রেখে শ্যামলী যেন একটু একটু বুঝতে পারছে কেন তার দ্বিতীয় শরীরটা শিলাবতী পার হয়ে রাত্রির সেই পথটা ধরে এগিয়ে চলেছিল, যে পথের কোনো শেষ নেই, যে পথ কোনো দিন তাকে কোথাও নিয়ে যাবে না। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দ্বিতীয় শরীর। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।